ফুয়াদ ভাই, বেশ কিছু বিষয়ে আলোচনা আছে আমার সাথে, আমার সূচিতে। নিশ্চয়ই সেগুলো আলোচনা করব। শুরুতে একটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে যাই। আপনি জানেন যে সরকারি 11টি প্রতিষ্ঠানে বিএনপি সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপি বা তার সহযোগী সংগঠনের পদবিতে আছেন এরকম লোককে নিয়োগ দিয়েছেন। তো নজিরবিহীনে বলা হচ্ছে যে এটি একটি নজিরবিহীন নিয়োগ। কারণ ইতিপূর্বে কখনোই এই ধরনের প্রতিষ্ঠানে বোয়েসেল, বিএসসিসি, ইয়াতে বিএডব্লিউটিসিতে এইরকম জায়গায় সরাসরি এরকম রাজনৈতিক নেতাদের নিয়োগ অতীতের কোনো সরকার দেয়নি। তো শুনতে চাই এই নিয়োগ কেন, এটা দেশের জন্য কি লাভ কি ক্ষতি হলো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, এটা আশ্চর্য হওয়ার তো আসলে কিছু নাই। আমরা বিএনপির বোধোদয় হবে বলে যে ধারণাটা করেছিলাম, যে ২০ বছরের তার যে ভোগান্তি, সে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, জিয়া পরিবার থেকে শুরু করে বিএনপির একদম তৃণমূল পর্যন্ত, যে তাদের ভিতরে এই মানে সেন্সিবল কিছু পরিবর্তন আসছে বলে আমরা ধারণা করেছিলাম আর কি। এবং ৩১ দফার যদি স্পিরিট দেখেন, নেতাদের বক্তব্য শোনেন, দলীয়করণের ব্যাপারে কিন্তু বিএনপি টপ টু বটম সিনিয়র লিডাররা সবাই কথা বলেছেন আওয়ামী লীগের আমলে, এবং এই ওয়াদা করেছেন তারা ক্ষমতায় আসলে এগুলো করবেন না, এইভাবে করবেন না। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য, দেখবেন যে প্রত্যেক জায়গাতে বিএনপি ইতিমধ্যে সেই কাজগুলোই করেছে যত দ্রুততম সময় করা যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করেছে, দেখেন যে খুবই বিব্রতকর অবস্থায় গভর্নর সাহেবকে সরিয়ে দিয়ে তার দলের নির্বাচন কমিটির একজন সদস্যকে, যিনি এই পদের যোগ্য না বলে সবাই প্রিটি মাচ একমত, তাকে বসিয়েছেন। আইসিটিতে চিফ প্রসিকিউটরকে সরায় দিয়ে ওনাদের দলের একজন আইনজীবীকে বসিয়েছেন। ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো মানে দায় দেনার সম্পর্ক নাই, কিন্তু আগের অ্যাপয়েন্টমেন্ট সার্টেনলি যে কোনো ক্যাপাসিটিতে অনেক বেটার কোয়ালিটি অ্যাপয়েন্টমেন্ট ছিল ইন্টারিমেরটা। তৃতীয়ত দেখেন, আপনার জাতিসংঘে যাকে অ্যাম্বাসেডর করেছে আইরিন খান, ব্রিলিয়ান্ট মানুষ, কোনো সমস্যা নাই, আমাদের কোনো আপত্তি নাই তার ব্যাপারে, ইন্টারন্যাশনালি নোন ফিগার। কিন্তু ডেপুটি যাকে করেছেন, সে বিভিন্ন কারণে সমালোচিত মানুষ, কন্ট্রোভার্সিয়াল মানুষ, একদম দলের লোক ডেপুটি যাকে করেছেন। এখন আইরিন খান উনি তো ডিপ্লোম্যাট না, ইন্টারন্যাশনালি ওনার অনেক এক্সপোজার আছে, ওনার এক্সপোজারটাকে রাষ্ট্র কাজে লাগাইতে চায়, এটা ভালো জিনিস। কিন্তু এটার সাথে দরকার ছিল আপনার একজন প্রফেশনাল ডিপ্লোম্যাটকে ওনার ডেপুটি করা দরকার ছিল। তাহলে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে যে কাজগুলো যেভাবে হাসিল করতে হয় সেটা করাটা সহজ হতো। সেটা না করে একজন প্রপার দলীয় লোককে দিয়েছেন, যার ব্যাপারে ইতিমধ্যে গণমাধ্যমে ইন্টারফেয়ার করা, শেয়ার হোল্ডিং এর ব্যাপারে, মালিকানার প্রশ্নে ইন্টারফেয়ার করার ব্যাপারে অনেকগুলো অভিযোগ আমরা পড়েছি ইতিমধ্যে, যেটা খুবই দুঃখজনক। এরপরে হচ্ছে আপনার গতকালকে অথবা পরশুদিন দেখলাম নির্বাচন কমিশনে একজন সিনিয়র সেক্রেটারির ইমিডিয়েট সাথে, যেটি 11টি প্রতিষ্ঠানে দিয়েছে, ওই নির্বাচন সেক্রেটারি সহ 11টি প্রতিষ্ঠানে দিয়েছে, সেক্রেটারির ইমিডিয়েট নিচের পজিশনে যাকে দিয়েছে। এরপরে সচিব হিসাবে আমরা দেখলাম যে প্রায় গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয়ে যারা বিএনপির সময় দায়িত্ব পালন করেছেন অথবা বিএনপি বলয়ের আমলা হিসেবে যাদের চাকরি চলে গেছে, এমন লোকদেরকে ওনার বিভিন্ন জায়গায় বসিয়েছেন। এবং দু একজনের ব্যাপারে ইতিমধ্যে দুর্নীতির কথাবার্তা আমরা শুনছি, বিভিন্ন জায়গাতে শুনতে পাচ্ছি। তো এখন এইটা করে বিএনপি সরকার যা যা ওয়াদা করছেন তার ডেলিভার কিভাবে করবেন? এক তো হচ্ছে দলীয় লোক, দ্বিতীয়ত হচ্ছে অযোগ্য। আচ্ছা, দলীয় লোক হলেই কি এটা অযোগ্য বা নিয়ম মানা হয় না? নট নেসেসারিলি, তা সেটা বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে দলীয় লোক যদি রাইট লোককে দিতেন তাহলে তো আমাদের মানতে সমস্যা ছিল না। আপনি দলীয় লোক হিসেবে কাকে দিচ্ছেন? যেমন দেখবেন যে দলীয় লোক হিসেবে তো অ্যাটর্নি জেনারেল করেছে কাজল ভাইকে, আমরা তো কেউ সমালোচনা করি নাই। কাজল ভাই বিএনপি বলয়ে মানে এটা উনি সবচেয়ে ভালো আইনজীবী বলতে পারেন এই মুহূর্তে ইয়াংদের মধ্যে, অথবা একদম সিনিয়র বাদ দিলে। আমরা তো মোটা দাগে এই অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট মেনে নিয়েছি, আমরা তো মোটা দাগে এটা সমালোচনা করছি না। কিন্তু আমরা কেন বলেছি যে চিফ প্রসিকিউটর পদে যাকে দিয়েছেন তিনি এটার জন্য ফিট না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে করেছেন এটার জন্য ফিট না। আইরিন খানের সাথে জিয়া পরিবারের একটা আত্মীয়তার সম্পর্ক জানাশোনা আছে, এটা আমরা জানি, জানার পরে আমরা কেন এটাকে প্রশ্ন করি নাই? কারণ হচ্ছে আইরিন খান ইন্টারন্যাশনালি রেকগনাইজড, মানে খুবই ব্রিলিয়ান্ট প্রফেশনাল, মানবাধিকার নিয়ে কাজ করছেন, আমরা তো সমালোচনা করি নাই। তাহলে যেটা ন্যায্য, যেটা করতে আমাদের দ্বিধা নাই সেটা তো আমরা করছি না, কিন্তু যেগুলো করছেন এটা আসলে ন্যায্য অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কিনা, রাইট হচ্ছে কিনা, তার থেকে বড় জিনিস হচ্ছে আপনি ভালো এক্সাম্পল সেট করছেন কিনা। এটা করবার মধ্য দিয়ে এক্সাম্পল সেট না করলে যেটা হবে সেটা হচ্ছে যে
কয়েকদিন পরে এরা যখন ব্যাডলি পারফর্ম করবে, এদের আমলনামার খতিয়ান তো বের হবে, তখন যেটা হবে আওয়ামী আমলেই তো ভালো ছিলাম এই বয়ানটা আবার আসবে না। আগেই তো ভালো ভালো তো ছিল। করতে পারে, কেউ কেউ তো ভালো করতে পারে। দেখতে চাই, বাট দলীয় লোক খুব ভালো করছে গত 5 মাসের পারফরমেন্সে, কোথাও খুব বেশি দেখতে পাচ্ছি না। তো আমরা দেখতে চাই আমরা আমাদের দেশের এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়াইতেছে, এই চিত্র তো আওয়ামী লীগের আমলে দেখি নাই। মানে আওয়ামী লীগের এত বোগাস, মানে ক্রিমিনাল দৌড়ানোটাকে আপনাকে এত খারাপ ভাবে কেন মর্নিং ওয়াক বলছেন? করলে সমস্যা ছিল না, সূর্যের আলোতে দিনের বেলায় প্রধানমন্ত্রীর গাড়ির সামনে। এমন তো না যে প্রধানমন্ত্রী দৌড়ায় দৌড়ায় রাস্তায় ক্যাবিনেট মিটিং করতেছেন। যদি এমন হইতো যে ক্যাবিনেট মিটিংটা দৌড়ের উপরে রাজপথে হবে, তাহলে সব মন্ত্রীরা দৌড়াক ওনার গাড়ির সামনে সামনে, সমস্যা নাই। ছাত্র দলের নেতারা পোলাপান এগুলো দৌড়াইতেছে, ধরেন ওদের পদ পদবি দরকার, ওদের পরিচয় নাম পরিচয় নাই, কি পদ পদবি দিবে টিবে, তো সেইখানে মন্ত্রীরা দৌড়াইতেছে, ক্যাবিনেট মিনিস্টার এমপিরা দৌড়াইতেছে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে। ছাত্রী টোকাই চাঁদাবাজ এগুলো দৌড়াইলে না হয় ঠিক আছে, মানে আপনার দৌড় কে দৌড় দিবেন, মানে আমরা রিপন ভাইয়ের কাছ থেকে তো কখনো আশা করবো না, কখনো সম্ভব না যে উনি ওনার পদ পদবীর জন্য কারো কাছে গিয়ে দৌড়াবেন। এখন রিপন ভাইয়ের তো আমরা সম্মান করতেছি, তো প্রশ্ন হচ্ছে সম্মান অথবা পারফরমেন্সের জায়গায়। আমি একটু শুনে আসি তাহলে রিপন ভাইয়ের কাছ থেকে শুনে আসি। জনাব আসাদুজ্জামান রিপন, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আসলে এরকম সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরাসরি রাজনীতিতে অবস্থান, মানে রাজনীতি করছেন পদ পদবীধারী, উল্লেখযোগ্য পদ পদবীধারী, এরকম অন্তত 11টি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ আমরা জানি এই সমস্ত জায়গায় অতীতে আমলাদের অথবা রিসেন্টলি মানে রিটায়ার্ড করেছেন এরকম আমলাদের বসানো হতো। ইতিপূর্বে আমরা দেখেছি জেলা পরিষদ মানে চেয়ারম্যান পদে প্রশাসক পদে নির্বাচন না দিয়ে কিন্তু দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং কি এমপি ইলেকশনে ফেল করেছে তাকেও নিয়ে আপনি জেলা পরিষদ চেয়ারম্যান মানে প্রশাসক হিসাবে নিয়োগ দিলেন। তো এটা কি দেশের কি উপকার হবে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আই এম নট ডিফেন্ডিং এনিওয়ান অর নট সাপোর্টিং অর অপোজিং, কোনোটাই না। বিরোধিতা করছি না, সমর্থনও করছি না, ঠিক আছে। মানে মানে আমি ফর সেক অফ আর্গুমেন্ট, এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছে, তার সামনে আর্গুমেন্ট করাটা কতটা ঠিক হবে, তারপরেও মানে কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা নিয়ে কথা। আমি বলতে চাই, ধরুন আমরা যে ভবনটিতে এখন না, কিন্তু আপনি আমি পক্ষেও না বিপক্ষেও না, মাঝামাঝিতে, মানে কি সুবিধাজনক অবস্থা থাকবে। আমি আমার যুক্তিটা তুলে ধরছি। আচ্ছা, যুক্তিটা আমার আর্গুমেন্ট, ফর সেক অফ ডিবেট আর্গুমেন্ট, আমি আর্গুমেন্টটা তুলে ধরছি। আমি তো এগুলো কোনো বেনিফিশিয়ারি না। আমি বেনিফিশিয়ারি হলে আমার একটা মানে কাঠগড়ায় দাঁড় করাতে পারতেন, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা নেই এই জাতীয়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা তো আমরা যেই ভবনটিতে এই অনুষ্ঠানে কথা বলছি, এই ভবনটা বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, ভবন, এটা মালিক। এখানেও নিয়োগ দিয়েছেন আপনার বলছি, আমি সেটার উদাহরণ টেনেই বলছি। এই স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে, অর্থাৎ বিষয়টার নামই তো স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, এখানে স্টিলের ব্যাপার আছে, ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার আছে, এখানে অনেক অ্যাটলাস কোম্পানির বাতিবুতি মানে নানান কিছু আছে, 6 থেকে 7টি প্রতিষ্ঠান আছে। আচ্ছা আমি বলছি, আমাকে একটু বলতে দেন, আমি জানি, মানে আমার ধারণা আছে, এই দেশের তো নাগরিক, আমি রাস্তাঘাটিতে থাকি। তো এখানে অতীতে যাদেরকে চেয়ারম্যান করা হতো, এরা কিন্তু কেউই, মানে আই মাস্ট সে, মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা কেউই এই নিয়োগ নিয়ে কিন্তু আমার কথা না। আমি বলছি অতীতে যারা চেয়ারম্যান হিসেবে আসতেন বছরের পর বছর, 20 বছর 25 বছর 30 বছর 40 বছর ধরে যাদেরকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতাম, অর্থাৎ হেড অফ অর্গানাইজেশন হিসেবে তাদেরকে দেখতাম, যেটা ব্যারিস্টার ফরোজ খুব রাইটলি বলেছেন, আপনি বোধহয় বললেন, সেটা হচ্ছে যেগুলো এগুলো আসতো আপনার সিভিল সার্ভিসের লোকেরা। সিভিল সার্ভিসের লোকগুলো কি স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, ধরুন উনি একজন, আগে তো জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকেরাই, ম্যাক্সিমাম জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকেরা আসছে, জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকেরা এই জায়গায় আসতো। এরপর এডিশনাল সেক্রেটারি, একসময় ডেপুটি সেক্রেটারি লেভেলের লোকের কর্পোরেট চেয়ারম্যান হতো, আমার জানা মতো, আমার স্টুডেন্ট যেটা দেখেছি। এখন শেখ হাসিনার আমলে এত বেশি মানে প্রমোশন হয়েছে উপরের দিকে, মানে প্রমোশন এত বেশি হয়েছে, এদেরকে সচিবালয়ে ঠাই দেওয়ার কোনো জায়গা নেই, এদের সব পাঠানো হতো এই এফডিসি, বিএফআইডিসি, স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, নানান যত কিছু আছে, টিবোর্ড যা আছে সব জায়গায় পাঠানো হতো। এখন এই বাংলাদেশের ব্যুরোক্রেসি, শেখ হাসিনার আমলে ব্যুরোক্রেসি, রিক্রুটমেন্ট, তাদের পদোন্নতি, পদায়ন, নানান কিছু নিয়ে তো সমালোচনা নিঃসন্দেহে আছে, এবং একেবারেই যারা দলবাজি করতো ন্যাংটা হয়ে, তাদেরকেই তো মানে প্রমোশন হতো, বাকিদের তো প্রমোশন হতো না। এখন আপনি যদি ধরুন যে ব্যুরোক্রেসির যে লোকটি এডিশনাল সেক্রেটারি হিসেবে সচিবালয়ে ঠাই পাচ্ছিল না, মানে চেয়ার নাই,
তাকে এনে এখানে বসানো হতো। ধরেন এই রাজনৈতিক একজন মানে কর্মী বা নেতা তাদেরকে না বানিয়ে যদি ওদেরকে বানানো হতো, কুড দে রান বেটার ওয়ে? নট এট অল। কেন? আসছি এইখানে তো আমাদের সমস্যাটা। আমরা ধরে নিছি যে সেটা হলো প্যারাসিটামলে পেট ব্যথাও যাবে, মাথা ব্যথাও যাবে, হ্যাঁ, জ্বরও যাবে, সবকিছুই যাবে প্যারাসিটামল। অর্থাৎ ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি অথবা মিলিটারি ব্যুরোক্রেসি, কাউকে যেমন দেখবেন সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা, আমি আরো আগের আমলের কথা যদি বলি, বিভিন্ন আমাদের সরকার আমলের কথা যদি ধরি, মানে বিএনপি 2001 to 2006 আমলের কথা। ঠিক আছে, আপনি ওইখানে আসেন যে কেন ব্যুরোক্রেসি না দিয়া আপনার দলের নেতাদের দিলে ভালো হলো। আসছি তো, ভালো মন্দের কথা বলছি না, আমি শুধু একটা তুলনা করছি। সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা, সিটি বর্জ্য ব্যবস্থাপনা আছে, নৌবাহিনীর একজন মানে আপনার লেফটেন্যান্ট কমান্ডার অথবা কমান্ডার র্যাঙ্কে, মানে আর্মিতে প্রবাবলি কর্নেল টর্নেল র্যাঙ্ক হবে মনে হয়, বা ব্রিগেডিয়ার র্যাঙ্ক হতেও পারে, আমি জানি না এক্স্যাক্টলি। ওই লোকের কি বর্জ্য ব্যবস্থাপনার কোনো অভিজ্ঞতা আছে? নাই। উনি বর্জ্য ব্যবস্থাপনায় চলে আসতেন, দেখছি আমরা। ম্যান্ডেটরিলি আপনার সিটি হেলথ অফিসার, চিফ হেলথ অফিসার মিলিটারি থেকে আসা শুরু হলো, এখনো বোধহয় এরকমই। আচ্ছা, তো আমার বক্তব্য হচ্ছে যে এখানে মনে করেন XYZ মানে সিভিল ব্যুরোক্রেসি না, অফকোর্স তাদের সমালোচনা হচ্ছে, তারা পলিটিক্স করতো। একটা চুক্তিতে, আমি একটা চুক্তিপত্র দেখলাম, মানে চুক্তি মানে পত্রিকায় দেখলাম, সকল প্রকার কর্ম সম্পর্ক। না, ওটা তো গদ। গদ বলবেন কেন? ওটা না, এটা গদ। আপনি কোন সরকারি কাজে যেতে গেলে সবকিছু বাদ দিয়ে এটাই করতে হবে, যেটা তো গদ যেতে হয়। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে এর আগে সরকারের তোষণকারী আমলাদের এখানে দেওয়া হতো, তো এর চাইতে আপনি বর্তমান সরকার এক ধাপ নিচে নেমে, আমি যদি বলি এক ধাপ উপরে, যে ওই যে লোকগুলো গেছে ওগুলো কি ইন্টারমিডিয়েট পাস, ওগুলো কি বিএ পাস? এই ব্যুরোক্রেসির লোকগুলো যে ধরনের শিক্ষাগত যোগ্যতা, ব্যুরোক্রেসি ইন্টারমিডিয়েট পাস করে, রিপন ভাই আপনি তো না, ওরা তো ইন্টারমিডিয়েট পাস না, আমি সেটাই বলতে চাচ্ছি। না, সেটা ঠিক আছে, পাস। আমাকে একটু বলতে দেন, একটু শোনেন আমাকে। আমি তো বলেছি যে আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি সিস্টেমটা নিয়ে কথা বলছি। আমি বলতে চাচ্ছি যেই পদ্ধতিতে প্রক্রিয়ায় টি বোর্ডের চেয়ারম্যান একজন এডিশনাল সেক্রেটারি এসে উনি টির যেমন উন্নতি করে ফেলতে পারেন নাই, একইভাবে একজন মানে এডিশনাল সেক্রেটারি এসে বিআইডব্লিউটিসির উন্নতি করে ফেলতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে ইটস এন এক্সপেরিমেন্ট। আপনি এখন একজনকে মানে ব্যাকগ্রাউন্ডে একজন রাজনৈতিক নেতা বা কর্মীকে দেখলেন। আমি ক্লিয়ার, আপনার এই কথা কে বিরাট কোন উন্নতি অবনতি করে ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে, আপনি এমন সরকারি প্রতিষ্ঠানগুলোতে নির্লজ্জ দলীয় নেতাদের বসালেন। কেন? অবশ্যই নির্লজ্জ। আপনার এখানে কখনোই এরকম ডাইরেক্ট দলীয় নেতাদের বসানো হয় নাই। এমন সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনি এনে বসিয়ে দিলেন। আমি কিন্তু এই কথাটি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে নির্লজ্জ সলজ্জ কোনোটাই বলি নাই। আমি বলতে চাচ্ছি যে আপনি বলেছেন ওই আমলাদের থেকে এইটা ভালো হয়েছে। আমি বলতে চাচ্ছি আমলারা যেমন এই প্রতিষ্ঠানগুলোকে তারা দায়িত্ব পালনকালীন সময় এটাকে খুব উন্নত কিছু করতে পারেন, এগুলো লুজিং কনসার্ন করে রাখতো। সেটা আপনার বিজিএমসি বলেন, বিজিআইসি বলেন, সবকটে লুজিং কনসার্ন করে রাখতো। আচ্ছা, ইটস এ নিউ এক্সপেরিমেন্ট। ওয়েল, তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট আপনার এই মানে ব্যুরোক্রেসিদের দিয়ে এসব প্রতিষ্ঠান চালানোর একটা অভিজ্ঞতা জাতির আছে, সবকটা লোকসানি প্রতিষ্ঠান করেছে তারা, ঠিক আছে। এখন উনি যখন যদি ওনার সরকার যদি এক্সপেরিমেন্ট করতে চায়, ওয়েল, যে আমরা এখানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের আমরা এখানে বসাবো, এখন আপনি দেখতে পারেন, এখন আপনি যদি বলেন যে আগামী 6 মাস এই লোকগুলো ওদের থেকে বেটার করে কিনা, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে মানে নিম্নে গেলাম না ঊর্ধ্বে গেলাম, আমরা দেখি। তবে আপনার আমি আগাম বলে রাখি যে এটার কোনো সুযোগ নাই। আচ্ছা, দেখা যায় ধর্ম বিষয়ক সম্পাদক কে আপনি বানাই দিচ্ছেন মানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান। কি করবেন আমি জানি। আমি তো বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আগেও দেখেছি, কথার কথা। যেমন আপনি যদি বলেন বিএনপির আগের গভর্নমেন্টে, আমি নামটা বলবো না, বিআইডব্লিউটি অথবা বিআইডব্লিউটিসির না, বিআরটিসির চেয়ারম্যান ছিল নারায়ণগঞ্জের আপনার বিআইডব্লিউটিসি অথবা বিআইডব্লিউটি এর দুটো প্রতিষ্ঠানেই তখনও পলিটিক্যাল নিয়োগই ছিল। নামটা বলবো না, আপনারাই দিয়েছিলেন, আমরাই দিয়েছিলাম। আপনারা বিআরটিসি চেয়ারম্যান করেছিলেন মানে তৈমুর আলম খন্দকার। এবং আমি আপনি নামটা আমাকে তো বলালেনই, আমি না বলালেন এই কারণে যে আমি ভদ্রলোককে খুব বেশি পছন্দ করি তা না, নামটা বলালেন পছন্দের বিষয় না, ঘটনাটা ফ্যাক্ট। আমি নামটা বলি,
ওই শামসুর রহমান শিমুল বিশ্বাস নামক একজন ব্যক্তি, একজন শ্রমিক নেতা ছিলেন, জি, এখন ঠিক আছে? এখন এমপি হয়েছে পাবনা উনি সদর এমপি থেকে। হয়েছেন, জি। ওনাকে বিআইডব্লিউটি অথবা বিআইডব্লিউটি চেয়ারম্যান করা হয়েছিল। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, এই লোকটিকে চেয়ারম্যান করার পরে এর আগে যারা চেয়ারম্যানগিরি ব্যুরোক্রেসি থেকে যারা আসতেন তাদের থেকে হি পারফর্ম বেটার ওয়ে, মানে লোকসান কমিয়েছিলেন, লাভে নিয়ে গিয়েছিলেন প্রতিষ্ঠানটাকে। আমি তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য কথাটা বলছি না, মানে কিন্তু আমি জানি আবার আইনে কোনো হয় কিনা, উনি পার্লামেন্টের মেম্বার, ওনাকে মানে না, ঠিক আছে, কিন্তু উনি কিন্তু বেটার পারফর্ম করেছিলেন। না, করতেই পারে, আচ্ছা, একদম এবং করতে অনেকের পারে। বিরুদ্ধে দুর্নীতি, বিএনপির 111 গভর্নমেন্টের অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা টামলা হয়েছিল, কিন্তু ওনাকে কিন্তু 111 গভর্নমেন্ট দেখুন ভাই, ফলে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি যে একটু দেখেন না। না, আমি আপনার সাথে হয়তো ভালো করবে, একদম একমত, আর যদি যে ভালো ভালো করতে পারে, কিন্তু আর যেই যদি- না, না, প্রসেসে আর যদি ভালো আপনি না করে- দলীয়করণ করে না, না, ফেললেন, দলীয়করণ না, ভালো সেটা নিয়ে যদি আপত্তি ছিল, ভালো নিশ্চয়ই না আসবো করে, আপনার কাছে। আমি নিঃসন্দেহে আপনার সাথে জি। সুর মিলিয়ে আমি তাদের সমালোচনা করব। জি, 6টা মাস দেখেন আসবো না। আপনার কাছে একটু, আমরা সেটা দেখতে চাই। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে একটু যাই, ছোট্ট একটু বিষয় এটা নিয়ে আলোচনা করে আমি অন্য বিষয়ে যাব। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিষয়ে আজকে যেটা হলো, উনি আজকে বঙ্গভবন ছেড়ে চলে গেলেন ওনার নিজ বাসায়, গুলশানের বাসায়। আর তার বিরুদ্ধে দুটি সংগঠন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে, একটা আজাদ পার্টির থেকে আর একটা রাষ্ট্র সংলাপ নামে আরেকটি সংগঠন থেকে। বলা হয়েছে যে গত জুলাই আন্দোলনের সময় সহ এর আগেও যে ওনার বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ উঠছে সেগুলো তদন্ত করে আইনের আওতায় আনা হোক। আমার আপনার কাছে আইনজীবী হিসেবে জানতে চাই যে আসলে কি 51(2) সম্ভবত সংবিধানের সেই ধারা মতন উনি কি সুরক্ষা পেতে পারেন, নাকি না এটা কোনো সুযোগ নাই, ওনার আইনের আওতায় উনি আসতে পারেন? আচ্ছা, ওটার আগে হচ্ছে রিপন ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে যে বিএনপি কিন্তু 31 দফা আছে। 31 দফাতে অষ্টম অথবা নবম যেটা দফা, সেখানে বলা আছে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে প্রফেশনালি নিয়োগ নীতিমালা করে অ্যাপয়েন্ট করা হবে, সংস্কার করে। এটা কিন্তু বিএনপির দফার মধ্যে আছে। সেখানে যে বিএনপির দলের থেকে দিবে না এটা তো বলে নাই। না, আগে তো নীতিমালা করবে, আগে তো অ্যাপয়েন্টমেন্ট নীতিমালা করবে। নীতিমালা করে নিচ্ছে ওনারা, করে নিজেদের লোকজনকে বসানোর ওই নীতিমালা করে তারপরে ওনার নিয়োগ। এরকম কিছু আমরা পাই নাই, আমরা এখন পর্যন্ত কিছু পাই নাই। ধরেন এই যে স্টিল কর্পোরেশন যেটা কথা বললাম, করছে নাকি? না, আমি বলছি আপনার, যদি উনি বলছেন যে ফুয়াদ ভাই বললো যে এটা আপনাদের 31 দফায় ছিল, তো যদি থাকে তাহলে ওনারা বিএনপির নীতিমালা নিজেদের মধ্যে করে নিছে যে আমাদের দলের লোকজনদের দিব আমরা, বাস হয়ে গেছে। সেটা করুক, মানে সেটা করলে ভালো হইতো যে একটা নীতিমালা করুক, নীতিমালা করে ট্রান্সপারেন্টলি অ্যাপয়েন্টমেন্টটা করুক। রিপন ভাইয়ের আর্গুমেন্টের ফ্লড জায়গাটা কোথায়? সেটা হচ্ছে যে আগের আমলাদের অ্যাপয়েন্টমেন্টটা কি বেটার ছিল কিনা, ছিল না, এটার সাথে কারেক্ট, এটার সাথে একমত। প্রশ্ন হচ্ছে বেটার ছিল না বলেই তো আমরা বারবার বলেছি সংস্কার করেন, নীতিমালা তৈরি করেন, যেভাবে জুডিশিয়াল জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের মধ্যে যান, যে বিএনপির চেম্বার থেকে নাম পাঠায় দিয়ে বিচারপতি বানানোর দরকার নেই, যেভাবে আওয়ামী লীগ বানাইছে। আমরা তো চাচ্ছি যে যেহেতু দেশ সংস্কারের একটা আলাপ বিএনপি তুলছে, জুলাই অভ্যুত্থানের আরো আগে, দিন তারিখ তো ভুলে গেছি, আপনাদের 2030 সালে যে বেগম জিয়া যেটা রিফর্মের প্রস্তাবনা দিয়ে গেছেন, এটা তো অনেক আগে, ফাইনালি 17 সালে। তারপরে হচ্ছে তাদের 31 দফা, মানে এগুলো তো জুলাই গণ অভ্যুত্থান, ঐকমত্য কমিশন, 15টা সংস্কার কমিশন, এগুলো সবগুলোর আগেই বিএনপি এগুলো করছে। তার যে সুরত যারা বন্ধুর সংগঠন ছিল, যুগপদে যারা ছিলেন, সবাই মিলে করেছেন। তাহলে এখন তো ডেলিভার করবার সময়। 20 বছরের এত কিছুর পরেও যদি বিএনপির হুঁশ না হয় যে বাংলাদেশ কোথায় চলে গেছে, আমাদের মাননীয়, আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী ভাই মিলন ভাই, আমরা একসাথে টকশো করছি এখানে আপনার সাথে, মিলন ভাই 2006-এর পরে সফটওয়্যার আপডেট করেন নাই। 20 বছরে যে দেশ বদলে গেছে, যে আমরা নকল এখন এডুকেশনের প্রাইম প্রায়োরিটি না। উনি ভালো মানুষ, আন্তরিকভাবে কাজ করছেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। জি জি। তো সেই জায়গাতে বিএনপি টোটাল কার্যক্রমে মনে হচ্ছে 2006-এর পরে তার যে দলীয় সফটওয়্যার সুইচ অফ করে দিয়েছে, এটা তারা ওপেন করছেন না এখনো। দেশ যে বদলে গেছে, এবং আমরা চাই আপনারা এই ভুলগুলো করে নিজেদের রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দিয়েন না, দেশে কেওয়াজ করিয়েন না। দেশের মানুষকে আপনি এগুলো বুঝ দিতে পারবেন না, খাওয়াইতে পারবেন না। হাসিনার গণমাধ্যম, হাসিনার গোয়েবলসের টোটাল মেশিনারি মিলে আওয়ামী লীগকে, শেখ মুজিবকে, শেখ পরিবারকে খাওয়ানো যায় নাই। খাওয়ানো গেলে গণঅভ্যুত্থান হইতো না। তো সেই জন্য আমাদের আবেদন হচ্ছে, দয়া করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপয়েন্টমেন্ট প্রোটোকল করেন। বাংলাদেশের প্রচুর প্রতিষ্ঠানে দেখবেন সেনাবাহিনী, 30-32টা প্রতিষ্ঠান আছে, রেগুলারলি সেনাবাহিনী থেকে লোক আসে, আর্ম ফোর্সেস, পুরো সামরিক বাহিনী থেকে লোক আসে।
রিপন ভাই কারেক্টলি বলছেন যে আপনি ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব সিটি কর্পোরেশনে দিয়ে দিয়েছেন, এর মানে কি উনি এটার এক্সপার্ট? এটা তো আমরাও চাই, বাট সেনাবাহিনী থেকে অ্যাপ্লাই করতে পারে যদি কোনো অফিসার এক্সপার্ট থাকেন, আপনি নীতিমালা তৈরি করে দেন। যিনি ব্যুরোক্রেট তিনিও অ্যাপ্লাই করতে পারবেন, যিনি ইউনিভার্সিটি টিচার তিনিও অ্যাপ্লাই করতে পারবেন, সরকারি বেসরকারি যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। নীতিমালা করে দেন, নীতিমালা করে অ্যাপয়েন্টমেন্ট আপনি একটা বডি করেন, যারা আবেদন করেছে তাদের সিভি জাস্টিফাই করেন, দ্য বেস্ট আমার নাগরিকদের ভিতরে। সে যদি আমলা হয়, পলিটিশিয়ানরা অ্যাপ্লাই করবে, একই লোক, তিনি অ্যাপ্লাই করুক না যে আমি এই পদের জন্য ফিট, আপনি এই ভেটিং প্রসেসের মধ্য দিয়ে আসেন, আমার কোনো সমস্যা নাই, সারা দুনিয়াতে এই প্রসেস আছে যে আপনি দলীয় লোক ভেটিং প্রসেসের মধ্য দিয়ে অ্যাপয়েন্টেড হচ্ছে, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা চাচ্ছি প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক আচরণে অভ্যস্ত হোক, দলীয় আচরণ থেকে বের হয়ে আসুক। ঠিক একইভাবে আপনি জ্বালানি আলোচনা করলে আমরা ওইখানেও যাবো আর কি। কিন্তু এই যে নীতিমালা যদি করে, এই নীতিমালা করলে তো আমার মনে হয় না যে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার আর সুযোগ থাকবে। হয়তো পদবিধারী পাবে না, থাকবে। হয়তো পদবিধারী লোক পাবে না, কিন্তু দলের ভিতর লোক আছে, যোগ্য লোক আছে। যোগ্য লোক আছে। কিন্তু যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নীতি করে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদের পলিটিক্যাল না না, তাছাড়াও হতে পারে পলিসি থাকতে হবে। ইভেন দলীয় জায়গাটা দেখেন, ঐকমত্য কমিশনেও কিন্তু আমরা এই বিষয়গুলোতে দীর্ঘ আলোচনা করেছি এবং আমরা সবসময় চাচ্ছিলাম, আপনার মনে থাকার কথা যে ঐকমত্য কমিশন নিজে একটা প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর অ্যাপয়েন্টমেন্টের জন্য আলাদা একটা বডি করে ফেলা, যেখানে সরকারি দল, বিরোধী দল, সিভিল সোসাইটি মেম্বার সবাই মিলে একটা অ্যাপয়েন্টমেন্ট কমিশনের মতো করবে, গুরুত্বপূর্ণ। এবং দুদকের চেয়ারম্যান কি হবে, কমিশনার কি হবে, পিএসসি তে কারা হবে, নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্ব পাবে, মানবাধিকার কমিশন, এগুলোতে আর কি। তো সেখানে বিএনপি এগুলোর সাথে একমত হয়নি, দুঃখজনক হলো সত্য। এবং এই যে কাঠামোগত পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই তো গণঅভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগকে আমরা কেন ঘৃণা করছি? মানে বিষয়টা তো এরকম নাই যে শেখ পরিবার আমার আপনার জমি দখল করে ফেলছে, ব্যাপারটা তো এরকম না। সে রাষ্ট্রের কাঠামো ধ্বংস করে দিয়েছে। আর বিএনপির বিকল্প প্রস্তাবনাটা কি ছিল? যে সেই কাঠামোকে পুনরুদ্ধার করবে, তার সংস্কারের পক্ষে সে দাঁড়াবে। এটাই তো তার 31 দফার একেবারে প্রেসাইজ। আমি তো বলে দিলাম, যারা দেখছেন বিএনপির, তারা 8ম অথবা 9ম দফা চেক করে দেখেন, আপনাদেরও একই ওয়াদা ছিল। তো সেখানে এই প্রভিশনটা আমরা একমত হতে পারি নাই, কারণ বিএনপি একমত হয় নাই। তো আমরা যেটা সরকারি দলকে মনে করায় দিচ্ছি যে দেশ বদলে গেছে, আপনারা এটা মাথায় রেখে কাজ করবেন। 5 বছর খুবই অল্প সময়, 17 বছর কিন্তু চোখের পলকে চলে গেছে। 20 বছর বিএনপির পলিটিক্যাল হিস্ট্রি থেকে 20 বছর চলে গেছে। অতএব সেই জায়গাটা মাথায় রেখে আপনারা শাসন করেন। এই যে রাজনৈতিক পুনর্বাসন, এই যে প্রতিটা প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছেন, এখানকার যে লুটপাট, এক একটা প্রতিষ্ঠান লুটের মানে স্বর্গরাজ্যে পরিণত হবে দলীয় লোকজনের। কিন্তু রিপন ভাই যেটা বলছিলেন যে অতীতে এরকম আমলারা বা অবসরপ্রাপ্ত আমলারা, চুক্তিভিত্তিক আমলারা এসে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। ওটার সাথে একমত। সেখানে যদি দলীয় লোক নিয়োগ দিয়ে সরকারের প্রতি কমিটেড লোক, এই সমস্ত ত্যাগী আমাদের নেতা মানে নেত্রীরা যদি কোনো প্রতিষ্ঠান ভালো চালায়, তাহলে আপনার আপত্তি কোথায়? আমার আপত্তি হচ্ছে নীতিমালা ছাড়া এটা করা উচিত। একটা হচ্ছে রাষ্ট্র এইভাবে প্রোটোকল ছাড়া যাকে তাকে যেখানে অ্যাপয়েন্টমেন্ট করার কালচার থেকে বেরোয় আসতে হবে। রাষ্ট্র থাকবে না তাহলে। আমার মনে চাইলো আমি সচিবকে দিলাম, আমার মনে চাইলো আমি আমার দলের লোককে দিলাম, এই প্রোটোকল ভেঙে ফেলতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপয়েন্টমেন্ট প্রোটোকল তৈরি করতে হবে। এই প্রোটোকলের ভিত্তিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ওপেন করে দেন। সরকারি দল, বেসরকারি দল, আমলা, সামরিক বাহিনীর সদস্য যে কেউ আসুক। ঢাকা মেডিকেলের প্রধান, ডাইরেক্টর আপনার সেনাবাহিনীতে কেন আসতে হবে? সলিমুল্লাহ কেন আসতে হবে? কেন একজন আমলা হইতে পারবে না যদি সে যোগ্য হয়? কিন্তু এই টেনশনটা চলে আসছে বহুদিন থেকে চলছে। তো এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে প্রোটোকল ছাড়া এটা করিয়েন না, নীতিমালা ছাড়া। একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের মধ্য দিয়ে এটা করেন। করলে যেটা হবে, তখন রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের উপরে আস্থা তৈরি হবে। তা না হলে যেটা হবে, কয়েকদিন পরে এখানে যখন দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত হয়, প্রত্যেকটা দলের নেতা তার নিজস্ব রাজনৈতিক বলয় আছে, তো তার একেবারে গ্রাম তৃণমূলের ছাপড়ি পর্যন্ত এইখানে যে বলয় তৈরি করবে, এখানে পেশাদারিত্বের সাথে কোনো সার্ভিস তারা দিতে পারবে না, ডেলিভার করতে পারবে না। এটা ইতিমধ্যে ক্যাবিনেট পারফরমেন্স থেকে আমরা বুঝতে পারছি। কারণ বিএনপির এই লোকগুলো কিন্তু আমরা নতুন চিনি না। তো রিপন ভাই তো একটু বেশি চিনে, কিন্তু আমরাও তো কম বেশি চিনি, আপনারাও চেনেন। তারা কে কতটুকু পারফর্ম করতে পারবে, এটা তো আমরা ঘোড়দৌড় দিয়ে দেখে বুঝতে পারতেছি। আমাদের এই জন্য বিনীত আবেদন এখন পর্যন্ত যে দয়া করে এই অতীতের ভুলগুলো করিয়েন না, পচবেন। চুপ্পু ইস্যু হচ্ছে আর্টিকেল 51 চুপ্পুকে যে সেফগার্ডটা দেয়, সেটা হচ্ছে স্টেট প্রিভিলেজ। চুপ্পুকে ধরেন, রাষ্ট্রপতিকে, অফিস অফ দ্য প্রেসিডেন্ট, সেইটাকে যে প্রিভিলেজটা দেয়, এই প্রিভিলেজটা একান্ত রিলেটেড টু হিজ পারফরমেন্স অফ দ্য রেসপন্সিবিলিটিজ অ্যাজ প্রেসিডেন্ট। ওইটা করতে গিয়ে, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো
ভুল ভ্রান্তি এদিক সেদিক হয়, সেটাকে কোশ্চেন করা যাবে না কোনো কোর্টে। সেটা কিরকম দেখেন, আমাদের না, ফোয়াদ ভাই, সংবিধানে এক্সাম্পল দিই, আমি একটু ক্লিয়ার হয়ে থই আমি পরিষ্কার করে দেবো একদম, পুরোটা শুনলে একদম পরিষ্কার হয়ে যাবে। ওকে। এক্সাম্পল দিই, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবেন, হুম। কিন্তু এটা কিভাবে ভাঙবেন? আমাদের 57(2) বলে দেয়া আছে প্রধানমন্ত্রী লিখিতভাবে তাকে অনুরোধ করবেন সংসদ ভেঙে দেবার জন্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে করবেন, তারপর ভাঙবেন। তারপরে ভাঙবেন। Right, clear. এখন 24-এর পার্লামেন্টটা চুপ্পু যে ভাঙলো, শেখ হাসিনাকে চিঠি লিখে চুপ্পুকে বলছেন? না। তাহলে সংবিধান লঙ্ঘন হয়েছে না? হুম। সংবিধান লঙ্ঘন হয়েছে, প্রথম এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল, 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে 6 তারিখে বিএনপির বর্তমান আইনমন্ত্রীকে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করা হয়। অ্যাটর্নি জেনারেল কিভাবে অ্যাপয়েন্ট করা হবে? আর্টিকেল 64-এ বলে দেওয়া আছে প্রধানমন্ত্রীর পরামর্শের উপর দিয়ে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করবেন। প্রধানমন্ত্রী তো ছিল না, পরামর্শ দেব কোথায়? এক্স্যাক্টলি, আইন তো লঙ্ঘন হয়েছে, আইন লঙ্ঘন হয়েছে। থার্ড হচ্ছে দেখেন, করা যায়নি। হ্যাঁ এক্স্যাক্টলি, 106 রেফারেন্স সুপ্রিম কোর্টের আপনি যে নিলেন, এটা ট্রিগার করবে কে? অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার ট্রিগার করবে, রাষ্ট্রপতির উপর রেফার করে দিতে পারেন এটা। তাহলে এইরকম অনেকগুলো ঘটনা এই রাষ্ট্রপতির মেয়াদে ঘটেছে, যেগুলোতে অ্যাপারেন্টলি মনে হবে যে এই রাষ্ট্রপতি সংবিধান শপথ লঙ্ঘন করেছেন, কারণ উনি শপথ নিয়েছিলেন যে এই সংবিধান সমুন্নত রাখবেন। হি আন্ডারটুক দ্য রেসপন্সিবিলিটি অ্যাজ এ অব্লিগেশন, যে এটা সে ব্রেক করবেন না। তাহলে এগুলো করতে গিয়ে তো ব্রেক হয়েছে। তাহলে এই জন্য কি কোর্টে অথবা তার বিরুদ্ধে পার্লামেন্টে ইমপিচমেন্ট প্রসিডিংস আনা যাবে কিনা? না, যাবে না। এটা হচ্ছে 51-এর সেফগার্ড, যে উনি এই কাজগুলো করেছেন, এই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে এটা হয়েছে। আমি একটু জুলাইকে আফোর্ড করতে গিয়ে, জি একটু মানে ইন্টারাপ্ট করি। 51-এর উইদিন ব্র্যাকেট 2, সেটা যে ব্যাখ্যা বলা আছে, আমি যতটুকু পড়েছি সেটা হলো রাষ্ট্রপতির কার্যকালে ওনার বিরুদ্ধে কোনো মামলা, কোনো কোর্টে গিয়ে ফৌজদারির বিষয়ে কোনো আবেদন করা যাবে না। আমি কি এর মানে পরে হইলে করতে পারি? অর্থাৎ ওটাতে আসতেছি, ইভেন কার্যকালেও পারবেন। কার্যকালে যদি এমন হয় যে ধরেন আমাদের তো বাজেটে রাষ্ট্রপতির একটা বরাদ্দ আছে, এক্সাম্পল দিচ্ছি, রাষ্ট্রপতির এই অফিস পরিচালনা করবার জন্য ধরেন 500 কোটি টাকা দিয়েছে। এখন 500 কোটি টাকার ভিতর থেকে চুপ্পু 100 কোটি টাকা তসরুফ করলো, তাহলে কার্যকালের মধ্যেই তসরুফটা করেছে, তার বিরুদ্ধে আমরা করাপশনের জন্য ইমপিচমেন্ট আনতে পারবো কিনা? হ্যাঁ, পারবো। কারণ এটা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে গেলে চুরি করতে হয় এমন কোনো প্রভিশন নাই। বাকি যে এক্সাম্পল গুলো দিয়েছি ওটা হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে গিয়ে, গণ অভ্যুত্থান, একটা ভালো নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার, এগুলো করতে গিয়ে তাকে করতে হয়েছে। অতএব সেইটা 51-এর একটা সেফগার্ড আছে। কিন্তু যেই কার্যকালেও যদি আপনার এই রেসপন্সিবিলিটির বাইরে আপনি কিছু করেন, যেটা আপনার এটা কভার করে না। এর আগের বিষয় আমরা যেগুলো নিয়ে কথা বলছি, যে কেন চুপ্পুকে ফৌজদারি অপরাধের আওতায় আনতে হবে, প্রথম হচ্ছে হইলো রেশনের দুধ চুরি থেকে শুরু করে দেখেন, এই লোক তো জেল খাটছে 72 থেকে 75-এর মধ্যে। ছাত্রলীগ করা মানুষ, আওয়ামী লীগের আমলে সারা দুনিয়া থেকে আপনার বাচ্চাদের, দুর্ভিক্ষ পীড়িত বাচ্চাদের জন্য সে সময় তার বিরুদ্ধে উনি দাবি করছেন যে শেখ মুজিবের মৃত্যুর পর মিছিল করার অভিযোগে তাকে গ্রেফতার করা। এর আগে থেকে উনি জেলে ছিলেন, এবং তার সাথে একসাথে রেশনের এই দুধ চুরির মামলায় অন্য লোক ছিল যারা ওই একই এলাকার জাসদের ছাত্রলীগ করতো, তারা ওইখানে জেলে ছিলেন, তারা আমাদেরকে বলছেন একসাথে জেলে ছিল। এই লোকরা এখনো বেঁচে আছেন। দ্বিতীয়ত হচ্ছে শেখ মুজিবুর আমলে জেলে ছিলেন, শেখ মুজিবের আমলে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যেটা আমরা মানে মোটা দাগে অভিযোগ করতেছি, সেটা হচ্ছে দুর্নীতি। উনি বিচারক থাকা অবস্থায়, দুদকের কমিশনার থাকা অবস্থায়, এসালমের লাঠিয়াল ক্যাশিয়ার থাকা অবস্থায় তিনি যা যা করেছেন, এবং এগুলোর রেজাল্ট আকারে যা যা পত্রিকাতে আসছে, এসালমের নামে ইসলামী ব্যাংক থেকে শুরু করে যে সকল কোম্পানির নামে লুটপাট হয়েছে, এর কোনো কোম্পানির ডাইরেক্টরশিপেও তার নাম আছে। তাহলে এই দুর্নীতির বিষয়টা তদন্ত করা উচিত, যে আসলে তার নামে এগুলো আছে কিনা। কারণ তিনি তো বরকন্দাজ ছিলেন, ইসলামী ব্যাংক দখল করা থেকে এই পুরো প্রসেসে তিনি ইনভলভ ছিলেন। রাইট। এরপরে হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি সেকেন্ড হোমের নামে মালয়েশিয়া, দুবাইতে তার প্রপার্টি, বিজনেস, বিনিয়োগ, বাড়ি, হোয়াটএভার আছে। আমরা সবাই জানি যে ওখানে আপনার রেসিডেন্সির জন্য শর্ত আছে, ইদার আপনাকে টাকা ব্যাংকে দেখাইতে হবে, নাহলে বিনিয়োগ করতে হবে, নাহলে বাড়ি কিনতে হবে, কিছু একটা করতে হবে, টাকা পাঠাইতে হবে ওইখানে। তো উনি বাংলাদেশ ব্যাংকের থেকে কখনো অনুমতি নিয়ে এখান থেকে টাকা পাঠিয়েছেন এমন কোনো অর্ডার ভিজিবল কারো কাছে নাই। টাকাগুলো ওখানে গেল কিভাবে, রেসিডেন্সি নিলেন কিভাবে, সেই বিষয়গুলো সিরিয়াসলি আপনার তদন্ত করা দরকার। ফাইনালি গত 2 বছরে গণ অভ্যুত্থান রিলেটেড ব্যাপারে পক্ষে বিপক্ষে হাসিনা এবং তার রেজিমের গুরুত্বপূর্ণ লোকদের সাথে তার আসলে কি যোগাযোগ ছিল, কি সম্পর্ক ছিল, দেশে বিদেশে উনি এটা করেছেন কিনা, সেটা খতিয়ে দেখা দরকার। আমার মনে হয় একদম ক্লিয়ার। জনাব আসাদুজ্জামান রিপন,
আমি একটু আপনার কাছে শুনতে চাইবো চুপ্পুর বিষয়ে, যে শাহাবুদ্দিন চুপ্পু, যে সরকার কি তার বিষয়ে কোনো নমনীয়তা মানে দেখাচ্ছেন? তাকে রেখে দেওয়া, তারপরে তাকে সেফ এক্সিট দেওয়া, তাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো, সবকিছু মিলে। ওয়েল, আমি তার চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পাঠানো লন্ডনে যাওয়ার অনুমতি দেওয়া, এটা বলবো। একজন নাগরিকের চিকিৎসা পাওয়াটা তার ব্যক্তিগত অধিকার, নাগরিক অধিকার এটা। উনি অসুস্থ ছিলেন, ওনার পছন্দ ছিল উনি লন্ডনে ট্রিটমেন্ট করবেন, রাষ্ট্র এটা এন্টারটেইন করেছে। তা তো করেছে, কিন্তু ওইখানে আমি পত্রপত্রিকায় আমি নিউজ হয়েছে উনি 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 মার্কেটিং করেছে। আমি বলছি, এখন বিএনপি গভর্নমেন্ট তো শেখ হাসিনার গভর্নমেন্টের মতো তো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট না, আনডেমোক্রেটিক গভর্নমেন্ট না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা তার চিকিৎসা পাওয়ার যে অধিকার, সে অধিকারকে অস্বীকৃতি জানিয়েছিল এবং সেজন্য তারা সারা পৃথিবীতে নিন্দিত হয়েছে। বিএনপি এটা করতে চায়নি। উনি যে সিটিং প্রেসিডেন্ট ছিলেন তখন, ওনার চিকিৎসার প্রয়োজন বলে তিনি অনুভব করেছেন বা তার ডাক্তার রিকমেন্ড করেছেন। তিনি এর আগে সিঙ্গাপুরে তিনি বাইপাস সার্জারি করেছেন, উনি মনে করেছেন উনি লন্ডনে চেক আপ করাবেন। এটা কাজটি ভালো হয়নি, উদ্যোগটি ভালো হয়নি। আমি বরাবরই বলি, রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, এমনকি এমপি সাহেবরাও, এমনকি যারা আমরা পলিটিক্স করি, দেশের মধ্যেই আমাদের চিকিৎসা সেবা নেওয়া উচিত। মিলে আমরা আমাদের চিকিৎসা বিষয়ে আমার কোনো, আমি একটু আসছি, আমাকে একটু বলতে দেন, মতবিরোধ নাই, আমাকে একটু বলতে দেন, আমার বিরোধিতা নাই। আচ্ছা, তো এটা করলে যেটা হতো, তাতে আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানগুলো ভালো হতো, বড় হতে পারতো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে হুমড়া চুমড়া কামলা আমলা যা আছে, সবাই কথায় কথায় বাইরে চিকিৎসা নিতে চলে যান। 55 বছরে দেশের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়নি বিকজ অফ দিস পলিসি। এবং একটা রাষ্ট্রপতি, একজন মন্ত্রী, এরা মানে কোন শরমে, মানে শরম থাকলে তাদের তো বাইরে যাওয়ার কথা না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত মালয়েশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে পারেননি, ততদিন পর্যন্ত তিনি বাইরে চিকিৎসা নিতে যেতেন না। তার পার্শ্ববর্তী দেশটা তো সিঙ্গাপুর, ইচ্ছে করলে যেতে পারতেন। আমার মেয়ে ঢাকা মেডিকেলই পড়তো, এখন ডাক্তার হয়ে গেছে। আমার মেয়েটি বলতো যে তাদের হাসপাতালে অনেক মালয়েশিয়ান স্টুডেন্টস পড়তে আসতো। এখন মালয়েশিয়া এখন অনেকে চিকিৎসা নিতে যায়, এই কয়েকদিন আগের ঘটনা, কিন্তু আমরা উন্নতি করতে পারি। আমি একটু নমনীয় কিনা, আমি এইটা নমনীয় থাকার কোনো কারণ নাই। তিনি বরং নমনীয় না, মানবিক। কিরকম মানবিক? একজন ব্যক্তি যখন বলেন তার অটোইমিউনিক নিউরোপ্যাথি সমস্যা তিনি টের পেয়েছেন বা ডাক্তাররা এটা রিভিল করেছেন তার কাছে। এটা যত কঠিন করে শোনা যায়, রোগটা এত কঠিন কিছু না। রাইট, না এটা আমি বলছি এটা ডায়াবেটিস বাড়লে হয়, আপনি যতটা হালকা করে দেখছেন ততটা হালকা না, কোনো রোগই হালকা না। আমি একটু দায়িত্ব নিয়েই বলি। জি রিপন ভাই, আমার বউ বাচ্চা ডাক্তার বলে যে আমি নিজেও ডাক্তার হয়ে গেছি সব জানি, মোটেও ডক্টর। আমি হেলথ ম্যানেজমেন্ট আমার পড়াশোনা। আচ্ছা, আমি ওনার এই রোগটা জানার পর আমি নিজে এটাকে সার্চ করা শুরু করলাম, মেও ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন জায়গার বিষয়গুলো ঘাটাঘাটি করলাম। কথা বলতে আসতে গেলে তো একটু পড়াশোনা করতে হবে। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, খুব কঠিন না হলেও ঘন ঘন অজ্ঞান হয়ে যাবেন আপনি, যখন তখন অজ্ঞান হয়ে যাবেন। তো যখন তখন রাষ্ট্রপতি, মানে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি যখন তখন অজ্ঞান হয়ে যান, ভালো কথা না, এটা ভালো কথা না। এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে গেলেন, এবং অজ্ঞান থেকে জ্ঞান ফিরতে তো টাইম লাগে, তারপর সুস্থতার ব্যাপার আছে, ইমিডিয়েটলি তো আপনি সুস্থ বোধ করবেন না। এবং এটা তিনি নিজে কনফেস করেছেন। আমি তার প্রতি আমি তার প্রতি এই ঘটনায় সহানুভূতিশীল একজন মানুষ হিসেবে, যে তিনি নিজের প্রতি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। একটু অন্য বিষয় আলোচনা করব। উনি নিজের প্রতি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে এই ধরনের পরিস্থিতিতে ওনার রাষ্ট্রের দায়িত্ব চালিয়ে যাওয়া ঠিক না। এটা তিনি যখন সরকারকে অবহিত করেছেন, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ মাননীয় স্পিকার মানে রেডি হয়েছেন। এটা গেল। ব্যারিস্টার ফৌদ অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তার অপরাধের ব্যাপারে। আমি সেগুলো নিয়ে অনেকগুলোতে যাব না। শুধু বিএনপি নমনীয় কিনা এটা বললে আমি একটু না, আপনি যাবেন তো বটে। আমার একটু বিএনপি মোটেই নমনীয় না, বিএনপি নমনীয় না, বিএনপি কঠিনও না। জি, মানে একটা লোকের প্রতি আপনি অযাচিত ভাবে কঠিন হওয়ার দরকার নেই, নমনীয় হওয়ার দরকার নেই। তিনি নমনীয় বলতে বিএনপি মানবিক হয়েছে। কোনটা? বিএনপি মানে সরকার। কি যে উনি বলেছেন উনি ঘন ঘন ইয়ে পড়েন, মানে জ্ঞান হারায় ফেলেন এই মুহূর্তে, এবং উনি এই মুহূর্তে দায়িত্ব পালন করতে পারছেন না। গত 3 বছরে শুনি নাই। আপনি শুনবেন না তো, আপনার আগামীকাল আল্লাহ না করুক, আগামীকালকে আপনার কোনো রোগ ডেভেলপ করলো, আপনি জানতেন এতদিন হেসে খেলে জীবনটা যদি চলছিল, তো তারপর হঠাৎ করে ডাক্তার কাছে গেলেন এবং ফাইন্ড আউট হলো যে আপনি একটা সমস্যার মধ্যে আছেন। এটা হঠাৎ করে হয়। যাবেন তো, ওনার একটা বড় অপরাধ আছে।
বলেন। এই অপরাধটা উনি আইনজীবী হিসেবে উনি বলতে পারেন এটার কোনো বিচার হয় কিনা। সেটা হচ্ছে ওয়ান্স হি সেইড, যখন উনি 106 অনুযায়ী উনি যখন নিলেন, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিলেন, তখন জাতিকে তিনি জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তার কয়েক মাস পরে উনি আবার সাংবাদিক ডেকে, অথবা মানে উনি তো এন্টারটেইন না করলে তার কেউ ইন্টারভিউ দিত না, মানে নিতে পারতো না, উনি তাদের ক্লিয়ার না, তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এই ধরনের কোনো কাগজপত্র ওনার কাছে নাই। এই ব্যাপারে ওনার আমি যেটা জানি মানে আমি মনে করতে চাই, বিশ্বাস করতে চাই, সিটিজেন অফ দিস ল্যান্ড, আমি মনে করি পদত্যাগপত্র শেখ হাসিনা সার্টেনলি করেছিলেন, এবং যে কোনো ব্যবস্থায় তাদের, উনি তো আওয়ামী লীগের শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি, তো সুতরাং কোনো না কোনো মাধ্যমে হি গট দ্য রেজিগনেশন লেটার ফ্রম প্রাইম মিনিস্টার। কিন্তু উনি পরবর্তীতে দেশে একটা ক্যাশ লাগানোর জন্য উনি এই কথাটা বলে উনি একটা মানে আপনার শেখ হাসিনার মুখে একটা যুক্তি তুলে দিলেন, আমি তো পদত্যাগ করি নাই, তাই না? এটা উনি একটা মানে একটু বড় মাপের অন্যায় করেছেন, এবং পদত্যাগ পত্রটা উনি গায়েব করেছেন। এইটা হচ্ছে আমার তরফ থেকে ক্লিয়ার। ফুয়াদ ভাই, আমার হাতে একদমই সময় নেই, একটু আলোচনা করতে চাই জ্বালানি সমস্যা নিয়ে। ভয়াবহ আকার ধারণ করেছে পাম্পগুলোতে, সিএনজি স্টেশনগুলোতে, ভয়াবহ অবস্থা। শুনতে চাই, অনেকদিন যাবতই শুনছি যে এলএনজি স্টেশনের দুর্ঘটনার কারণে এটা বন্ধ হয়েছে, কিন্তু ফল তো নাই, কোনো রেজাল্ট তো নাই কিছু। প্রথম কথা হচ্ছে, একটা সেন্টেন্স শুধু বলি, জুলাই গণ অভ্যুত্থানের ইনএভিটেবল রেজাল্ট হচ্ছে হাসিনা পদত্যাগ করছে কি করছে না, এটা কোনো কোশ্চেনই না, তাকে পদচ্যুত করা হয়েছে। দ্য রিয়েল টার্ম আওয়ামী ফ্যাসিবাদ এবং গণমাধ্যম, ঠিক আছে, কিন্তু রিপন ভাই যে পয়েন্টটা বলছে যে উনি অসত্য কথা বলেছেন রাষ্ট্রপতি থেকে, দিস দ্য ইম্পর্টেন্ট, মানে অসত্য বলার থেকে আমার কাছে মনে হচ্ছে যে কন্ট্রাডিক্টরি কথা বলেছেন। যাই হোক, এখন হইতে পারে ওনার কথাটা পরেরটাই সত্য, এটা হইতে পারে, বাট আমাদের কাছে এটা একদমই রিলেভেন্ট না। ওকে, তাকে পদচ্যুত করে পালাতে বাধ্য করেছে দেশের মানুষ, এটাই গণ অভ্যুত্থানের ক্যারেক্টার, যায় আসে না। আচ্ছা, জ্বালানি বিষয়ে কথা হচ্ছে যে আমাকে ইন্টারনালি জ্বালানি সম্পর্কে যারা জানেন তারা সবাই বলছেন গ্যাসের এই মুহূর্তে কোনো ঘাটতি নাই, এই মুহূর্তে নাই। তাহলে সরকার এটা কেন করছে? এর আগে আপনার মনে থাকার কথা, পেট্রোল পাম্পে যে ঘটনাগুলো আমরা দেখলাম, আপনার তেল গ্যাসের সংকট যেটা আমরা এর আগে দেখেছি, রেজাল্ট কি হলো? 2 লক্ষ মেট্রিক টন দুইটা অপরিচিত, নাম না জানা, প্রোফাইল ছাড়া দুইটা কোম্পানিকে আমদানি করবার জন্য দেওয়া হয়েছে। দফায় দফায় দাম বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের 2বার, গ্যাস তেলের 1বার করে সেচে টেচে সব জায়গাতে এগুলো দাম বেড়েছে। এখন জ্বালানি মন্ত্রীর গত কয়েকদিন আগের বক্তব্য যদি দেখেন, এটা কিন্তু খুব ফান্ডামেন্টালি পলিসি স্টেটমেন্ট বিএনপির, যেটা সে আগে এটা কিন্তু ম্যান্ডেট নেয় নাই, এটা তার ম্যান্ডেটের বাইরে বক্তব্য। সে বলছে জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দিবে 6টি, সরবরাহ প্রতিষ্ঠান। কেন দিবে? কারণ হচ্ছে অনেকগুলো কারণ বলছে। একটা হচ্ছে যে এইটা ম্যানেজ করা, রান করার জন্য সাফিশিয়েন্ট ফান্ডিং ক্রাইসিস, আমরা জানি, উনি সংসদই বলছেন কথা। সেকেন্ড বলছেন 67,000 কোটি টাকা বকেয়া আছে, যেগুলো উঠাইতে তারা পারতেছে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এইটা সাফিশিয়েন্ট যদি এটার সাথে যদি আপনি কারেন্ট ক্রাইসিসকে মিলায়া পড়েন, এর মানে হচ্ছে, ইতিমধ্যে আমরা কোম্পানির নামও শুনতে পাচ্ছি, সচিবালয়ের বিভিন্ন সূত্রে অনেকগুলো গসিপ আসছে, কোন কোন কোম্পানিকে বেসরকারি খাতে দেয়া হবে, জিকে শামীমের মতো, দেখছেন না, রেলওয়ে উঠাই দিচ্ছে অলরেডি। তো জায়গাটা কি, যে কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাত যদি আওয়ামী লীগ নিতে পারে, তাহলে তেল গ্যাস তো বাকি আছে, এইটা কেন আমরা নিতে পারবো না? এবং এর সাথে যদি এই 12 কোম্পানি কর্পোরেশনের অ্যাপয়েন্টমেন্ট দেখেন, মানে কাঠামোগতভাবে রাষ্ট্রের মালিকানা, এটা ব্যক্তি খাতে দলীয়ভাবে নিয়ন্ত্রণ করবার একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি। এবং জ্বালানি খাত এত সেন্সিটিভ খাত, যেটাতে কখনো রাষ্ট্রের মালিকানা শেয়ার হওয়ার মতো অবস্থায় রাষ্ট্র আকারে আমরা এখনো যাই নাই। এটা খুব ভঙ্গুর রাষ্ট্র, এটা আমেরিকা দিতে পারে। আমার মনে আছে লম্বা সময়, আপনার গত প্রায় 10-15 বছর ধরে চাইনিজ কোম্পানির সাথে আপনার আলোচনা চলতেছে 5G, ব্রিটিশ এবং ইউরোপিয়ানরা 5G টেকনোলজিতে চায়নাকে ইনভেস্ট করতে দিবে কিনা, দফায় দফায় আলোচনা হচ্ছে। একটু সংক্ষেপ। তো ব্রিটেনের মতো, ইউরোপের মতো এত স্ট্রং ইনস্টিটিউশনাল, যাদের সভরেন্টি সিকিউরিটির কোশ্চেন ধারণা অত্যন্ত পরিষ্কার, রাজনীতিবিদরা দেশপ্রেমিক, জনগণ সচেতন, সেরকম একটা জায়গায় তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনার অনেক সময় নিচ্ছে। আমেরিকা দেখেন, চাইনিজ কোম্পানিগুলোকে ব্যান করে দিচ্ছে না, শেয়ার মার্কেট থেকে ডিলিস্ট করে দিচ্ছে, টোটাল ব্যবসা গোটায় লাথি মেরা লাইসেন্স বাতিল করে পাঠিয়ে দিচ্ছে। সেইখানে আপনি জ্বালানির মতো সেন্সিটিভ খাত, আদানির এক্সপিরিয়েন্স আমাদের সামনে থাকার পরেও, কুইক রেন্টালের এক্সপিরিয়েন্স আমাদের সামনে থাকার পরেও আপনি কিভাবে চিন্তা করেন যে বেসরকারি খাত দিয়ে দেবেন?
এই কোম্পানিগুলোর মাধ্যমেই তো আমরা গরিব মানুষকে সাবসিডাইজ করি। এই 6টা কোম্পানি তো আমার প্রতি ইউনিটে 13-14 টাকা খরচ হয়। আমার নাগরিক, আমার কৃষক, আমার শ্রমিক কয় টাকা দেয়? 6 টাকা দেয়, 7 টাকা দেয়। এই পলিসি এনফোর্সমেন্ট কি আপনি একটা প্রাইভেট কোম্পানিকে করতে পারবেন প্রাইসিং এর ক্ষেত্রে? যদি আপনি প্রাইভেট এন্টারপ্রাইজ করেন, আপনি তো এটা পারবেন না। তাহলে এইটার মাধ্যমে এই যে ডিসপ্রপোর্শনেটলি আমার গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আমার কৃষক, আমার শ্রমিক, আমার মজুর, আমার খেটে খাওয়া মানুষ, যে 70-80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, এই মানুষগুলোর উপরে আপনি আবার জুলুমের কাঠামো চাপায় দিচ্ছেন। কাদেরকে দিয়ে? ওই আওয়ামী অলিগার্ক, ওই এসালম, নতুন এসালম তৈরি করবার প্রকল্প। আপনি কি মনে করছেন যে এই কাজটি করার জন্য এই ক্রাইসিসটা তৈরি হয়েছে? আমার ভিতরের ইনফরমেশন তাই। জ্বালানি খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা আমাকে বলছে এই সংকট সরকার পরিকল্পিতভাবে করেছে, শুধুমাত্র এটা ন্যায্যতা তৈরি করবার জন্য, যে দেখেন এই সরবরাহ প্রতিষ্ঠান হাবি জাবি নষ্ট হয়ে যাচ্ছে, ওখানে আগুন লাগতেছে, আমরা পারতেছি না ম্যানেজ করতে, প্রাইভেট সেক্টরকে ডিল করতে। ডক্টর আসাদুজ্জামান রিপন, এই জাতীয় তথ্য তো আমার কাছে নাই, এখন আমি কি বলবো? তবে আমি যেটা বলতে চাই, আপনি যেটা মানে আমি পুরো বিষয়টা আমি শুনিনি, জানিনি, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে 67,000 কোটি টাকা বাকি পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, সেই টাকা তুলতে পারছেন না বলছেন। এখন ধরে নাম যদি কোনো প্রাইভেট সেক্টরকে যদি আমি অপারেটর করি, প্রাইভেট সেক্টর মানে বাকি পড়ে গেছে কি ব্যক্তি বিশেষের কাছে না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাছে? নিশ্চয়ই ব্যক্তি বিশেষের কাছে না, আমার ধারণা। ম্যাক্সিমামই সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে এরকম বাকি থাকে না না না, কিছু আছে কিন্তু 99%ই হলো সরকারি প্রতিষ্ঠান দিচ্ছে না। আমি দিচ্ছি না। এখন ধরেন আমি যুক্তির সঙ্গে বলছি, তর্কের খাতিরে বলছি, যে ধরেন 99% প্রতিষ্ঠান বা 95% প্রতিষ্ঠান বলি, আরো কমেও যদি বলি 60%ও যদি বলি, কথার কথা, তো 60% প্রতিষ্ঠানগুলোতে এই সরবরাহের দায়িত্ব তো তখন বেসরকারি অপারেটরদের কাছে যদি যায়, মানে যে কথাগুলো আমরা বলছি, তাহলে তখন তারা যদি ওই অপারেটররা যদি প্রাইভেট অপারেটররা যদি ওই 60% প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান, তাই না, গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তাহলে আমি আর বলতে পারবো না। প্লিজ না, একটু মনে করে দেওয়া আর কি আপনার। না তাহলে বাদ দিন না প্লিজ, আমি তো কথা বলতে গেলে আপনি সংক্ষেপ করতে বলছেন। না প্লিজ তাহলে আর আমার জিজ্ঞেস করার দরকার নেই, বরং এটা বাদ দেন, আমি এত সংক্ষেপ বলতে পারবো না। না বলেন না, আপনি বলেন, আমি দিচ্ছি জাস্ট একটু। সেটা তো আমি বুঝতেছি যে আমার তো এটা টেনে নেওয়ার মতো এত ভেতরে ইয়ে নাই, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ রিসোর্স যে আমি মানে বিভিন্ন জায়গাতে ইনফরমেশন পেয়েছি সেটাকে দিয়ে আমি এটাকে ঠিক করতে পারবো, বলতে পারবো, ডিফেন্ড করতে পারবো বা বলতে পারবো, তা তো না। আমি শুধু একটা যুক্তি দিচ্ছি যে এই অপারেটরদের কাছে যদি ব্যবস্থাপনাটা চলে যায় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাকি বা বকে থাকার কারণে তারা যদি সাপ্লাই বন্ধ করে দেয়, তো তখন তো ডিজাস্টার হয়ে যাবে। তো সুতরাং দ্যাট ইজ নট দ্য অনলি আর্গুমেন্ট টু থিঙ্ক অল্টারনেটিভলি। এটা আরো ভাবনার বিষয় আছে, আরো চিন্তার বিষয় আছে। আমার মনে হয় প্রাইভেট সেক্টরে দিলে কি ধরেন আগের বকেয়ার দায়িত্ব তখন রাষ্ট্র নিয়ে নিবে, তখন আবার বাজেট থেকে সে সাবসিডাইজ করে দেবে, আর নতুন প্রাইভেট কোম্পানিতে নতুন করে শুরু করবে না। এটা না, প্রাইভেট কোম্পানি নিশ্চয়ই সেই দায়টা তো নেবে না, দায়টা তো নেবে না। কিন্তু কথা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা খুবই হয়তো একটা, উনি ওনার জ্বালানি মন্ত্রী তো ওনার ভাবনার কথা বলেছেন, এটা পার্লামেন্টে ডিসকাস হবে, পার্লামেন্টারি কমিটিজ অন এনার্জি আছে, তারা নিশ্চয়ই আলোচনা করবেন। এটা তো জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট এবং এটার একটা এফেক্ট অনেক দূর যেতে পারে, এই বিষয়গুলো বিবেচনা করে নিশ্চয়ই তারা বিবেচনা, এটা আমি মনে করি না যে মিনওয়াইল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দিয়ে দেবে, এরকম ম্যান্ডেটেড তো তারা না। তো এটা আলোচনা হোক, ডিবেট হচ্ছে, উনি বলেছেন এই জাতীয় ডিবেটগুলো আরো হোক, হরব নিশ্চয়ই। সরকার যেহেতু ডেমোক্রেটিক গভর্নমেন্ট, জনগণের স্বার্থটা তো নিশ্চয়ই সরকার দেখতে চাইবে। আমার মনে হয় না দিস গভর্নমেন্ট উইল গো এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। আপনি অনুমতি দিলে অনুষ্ঠান শেষ করি। এটা কোনো কথা বলবো? আমি কি বেশি টেনে ফেলেছি? জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ব্যারিস্টার আসাদুজ্জামান, অনেকে মাঝখানে খান লাগাইতে, আমি কিন্তু খান নই। না নিশ্চয়ই না, আমরা জানি, আমরা 1985 সাল থেকে জানি আপনার সাথে। জি, আপনাদের একেবারে সত্যিকার অর্থে আপনাদের দুইজনকে অনেক 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 ধন্যবাদ। আপনাদের জি।